নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে আমাদের গল্পের আসরে। আমরা অনেক দিন ধরেই আপনাদের কমেন্ট পাচ্ছিলাম যে গোয়েন্দা রুদ্রদা সিরিজের গল্প কবে আসবে। ফাইনালি রুদ্রদা এসে গেছে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। আমাদের আজকের নিবেদন রুদ্রদা ও রাজা লক্ষণ সেনের গুপ্তধন রহস্য। আর প্রতি সপ্তাহে এইরকম দারুণ দারুণ কিছু গল্প শুনতে আপনাদের কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। রুদ্রদা এখন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। ওর মন সামনের রাস্তার দিকে, আমি আর অবন্তী পেছনের সিটে। তিন মূর্তি এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে ধরে বর্ধমান ও মেমারির খুব কাছে একটি প্রত্যন্ত গ্রামে, যার নাম আমাতপুর। প্রায় 2 মাস হলো রুদ্রদা এই নতুন i20 গাড়িটা কিনেছে। ওর ড্রাইভিংয়ের হাত খুব পাকা বলতে হয়। কিন্তু কলকাতা শহরের সেই বড় বড় ইমারতের কাঠামো ছাড়িয়ে যখন বেরোলাম, চোখের সামনে খোলা সবুজ মাঠ ভেসে উঠল। আমাদের গাড়ির জানলা দিয়ে বেশ ভালো ঠান্ডা বাতাস আসছিল। আমরা বুক ভরে বাইরের গ্রামের হাওয়া নিজের ভিতরে নিলাম। আমরা শহরের মানুষ, এইরকম সুন্দর দৃশ্য আর পরিশুদ্ধ বাতাস পাবো কোথায়? তিন মূর্তি এটা ওটা নিয়ে গল্প করতে করতে এগোচ্ছি। আমার মন তখন পড়ে আছে বরাবরের মতোই বাইরের দিকে। চারিপাশে তখন প্রকৃতির সৌন্দর্য যেন আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারিপাশে এত সবুজের সমারোহ। মাঠে চারিপাশে দেখা মিলছে প্রান্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত। যতদূর চোখ যায় শুধু সুদূর বিস্তৃত বনজঙ্গল আর মাঠঘাট। তখন দুর্গাপুজো আসতে আর একমাত্র 1 মাস বাকি। তাই রাস্তার দুই পাশে শত শত কাশফুলও ফুটে থাকতে দেখলাম আমরা। অবন্তীদি তখন একটা গান ধরল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আমার চোখ যেন ওই জানলাটির বাইরে অদ্ভুত আরেকটি জগৎকে দেখতে পাচ্ছিল। সত্যি সবকিছু যেন স্বপ্নের মতো, আর আমি সেই স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। সত্যি বলতে কলকাতার এই অট্টালিকার ভিড়ে সবুজ কোথায়? সবটাই যেন কৃত্রিম মনে হয় আমার। সে যাই হোক, আমরা মাঝখানে একটা ধাবায় থেমেও ছিলাম সকালের ব্রেকফাস্ট সেরে নিতে। ও, আসল কথাটাই তো বলা হয়নি। কেন আমরা আজ চলেছি এই আমাতপুর নামক প্রত্যন্ত গ্রামে? এটা বলতে গেলে সবটাই খুলে বলতে হয়, কারণ ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 3 দিন আগে। আমি আর অবন্তীদি তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে গল্প করছিলাম। রুদ্রদা নিজের ঘরে বসে একটা বিদেশি দারুণ গোয়েন্দা উপন্যাস পড়ছিল। ঠিক এমন সময় আমাদের বাড়ির নিচে একটা পুরনো দিনের ভারী ইঞ্জিনের গাড়ির শব্দ শোনা গেল। গাড়িটার ইঞ্জিনের শব্দ এতটাই বেশি যেন পুরো পাড়াটার সমস্ত শব্দকে ছাপিয়ে সেটা এগিয়ে এলো। গাড়িটা ততক্ষণে থেমেছে আমাদের বাড়ির নিচে। রুদ্রদাও বেরিয়ে এসে বসলো আমাদের পাশে বৈঠকখানায়। তারপর ওর ভারী গলায় বলে উঠল, শেভরলেট ক্যামারো, পুরনো দিনের অত্যন্ত একটা দামি গাড়ি। গাড়ির ইঞ্জিনের শব্দটা আমি ভালো মতোই চিনি। অবন্তীদি একটু হেসে বলল, তাহলে বলছিস নতুন কোনো ভালো কেস হাতে আসতে চলেছে, সেটারই গন্ধ পাচ্ছি যেন আমি। রুদ্রদা আর কিচ্ছু বলল না। ততক্ষণে আমাদের ঘরের বাইরে ডোরবেল বাজল। একটু পরে যিনি ঘরে এসে যিনি ঢুকলেন তার বয়স প্রায় 40-এর বেশি হবে না। লম্বা আর সাদা ধবধবে পাঞ্জাবি পরা একজন মানুষ। তিনি দরজার বাইরে থেকে হাত জোর করে বললেন, নমস্কার রুদ্রবাবু, আসতে পারি? রুদ্রদাও দাঁড়িয়ে বলল, আসুন আসুন, বসুন এখানে। ভদ্রলোক ততক্ষণে পাশের সোফাটায় বসে বললেন, দয়া করে আগে একটু জল পেতে পারি? অনেকটা দূর থেকে আসছি। রুদ্রদা রামুদাকে ডেকে বলল, রামুদা, ঠান্ডা জল নিয়ে আসো তো একটু, আর একটু চা বসাও তাড়াতাড়ি। 2 মিনিটের মধ্যেই রামুদা জল নিয়ে এসে হাজির। লোকটা একবারে পুরো গ্লাস জলটা শেষ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রুদ্রদা এবার ওনার দিকে তাকিয়ে বলল, নমস্কার, আমি রুদ্র শঙ্কর রায়, আর এ আমার দিদি অবন্তী আর ও অনি। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না, তবে আপনি এটা দেখুন। লোকটি এবার রুদ্রদার দিকে এগিয়ে দিল একটা
পুরনো দিনের ফিকে হয়ে যাওয়া কাগজ। রুদ্রদা সেটা খুলে একটু চুপ করে দেখল, তারপর আবার ওনাকে ফিরিয়ে দিল। রুদ্রদা একটু উত্তেজিত হয়ে বলল, বাবা, এই তো দেখছি কোনো গুপ্তধনের কথা বলা হয়েছে এখানে। তবে কাগজে লেখা যে ছড়াটা, এটা আশা করি এক হেঁয়ালি। সেটা সমাধান না করতে পারলে সবটা বুঝতে পারা অসম্ভব। আর এই কাগজটার সত্যতা নিয়ে কতটা ভরসা করছেন? এই প্রশ্নটা যে আপনি করবেন তা আমি জানতাম রুদ্রবাবু। আসলে তবে আপনাকে প্রথম দিয়েই খুলে বলি, এর সাথে আমাদের জমিদার বাড়ির অনেক ইতিহাসও জড়িয়ে আছে। আমার নাম নিবারণ সান্যাল, আর আমার পিতা এককালে রায় জমিদার বংশের হয়ে কাজ করেছিলেন। সেই সূত্রেই বাবার পর আমিই হই রায় জমিদারের এস্টেটের ম্যানেজার। আপনারা হয়তো ভাবছেন জমিদার জমিদার বলছি কেন। আসলে আপনারা হয়তো জানেন না, জমিদারি প্রথা এখনো উঠে গেলেও এই আমাদপুরের রায় জমিদাররা এত ভালো আর প্রজাবৎসল ছিলেন যে এইখানের মানুষেরা তাদের সব সময় মান্যি করে চলতো। আর এখনো আমাদেরই অধীনেই আশেপাশের গায়ের বেশিরভাগ জমি, আর মানুষ সেই সব জমিতেই চাষবাস করে নিজেদের পেট চালায়। আর আমাদের রায়বাবু এত ভালো যে গরিব চাষিদের থেকে সামান্য কিছু অর্থ নিয়ে সেই জমি তাদের চাষের জন্য দিয়ে দেন। বিপদের সময় গ্রামের প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়ান তিনি। হাসপাতাল তৈরি, বাচ্চাদের নতুন স্কুল তৈরিতে অনেক সাহায্য করেছেন আমাদের রায়বাবু। তাই সেইখানের মানুষ এখনও ওনাকে জমিদারবাবু বলেই ডাকেন। সাধারণ মানুষের কাছে জমিদারবাবু হলেন ঈশ্বর তুল্য। আর সত্যি, ওনার মতো প্রতিভাবান আর ভালো মনের মানুষ খুব কমজনই আছেন। জমিদার দেবদত্ত রায় এই নামেই সবাই তাকে চেনে, তবে তিনি থাকেন অত্যন্ত সাধারণভাবেই। আমাদের জমিদারবাবু নতুন মহলে থাকেন, তবে প্রাচীন আমলে ওই গ্রামের বুকে অবস্থান করত প্রকাণ্ড এক জমিদার বাড়ি। কালের নিয়মে প্রায় 200 বছরের বেশি হয়ে যাওয়ায় সেই বাড়ি এখন পরিত্যক্ত। এখন সেই বাড়ি জীর্ণ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে গ্রামের এক কোণে। সেই ভগ্নাবশেষে এখন জন্মেছে ঘন জঙ্গল, তার উপর সাপখোপের উৎপাত তো আছেই। আপনারা মনে মনে প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ি যেমন চিন্তা করতে পারছেন, তার থেকেও খারাপ অবস্থা ওই জীর্ণ মহলের। রুদ্রদা এতক্ষণ মন দিয়ে শুনছিল, এবারও বলল, আর এই প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়িতেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে হয়তো এই বংশের গুপ্তধন। আর সেই গুপ্তধন উদ্ধার করার জন্যই আমার কাছে আসা, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। প্রথমত আমরা এই হেয়ালির উত্তর খুঁজে বার করতে পারিনি, আর লোক লাগিয়ে তন্ন তন্ন করে পুরো জমিদার বাড়ি খুঁজলেও কিছুতেই সেই গুপ্তধন জাতীয় কিছুর হদিশ আমরা পাইনি। আর জমিদারবাবু আপনার বুদ্ধির কথা আর নাম আগেই শুনেছিলেন, তাই আমায় বললেন আপনাকে নিয়ে আসার জন্য। ওনার মতে সেই গুপ্তধন উদ্ধার পাকা মাথার কাজ। তাদের পূর্বপুরুষদের সম্পদ তারা এইভাবে হেয়ালি করেই লুকিয়ে রেখে গিয়েছিলেন। রুদ্রদা এবার জিজ্ঞেস করল, আপনারা কি আগে থেকেই জানতেন যে জমিদার বংশের কিছু গুপ্তধন থাকতে পারে? আর এই যে চিরকুট মানে হেঁয়ালির কাগজটা, সেটা জমিদারবাবু কোথা থেকে পেলেন? একটা এত বড় আর পুরানো ব্রিটিশ আমলের জমিদার বংশের যে কোনো গুপ্তধন থাকবেই, এটাই স্বাভাবিক। শোনা যায় ব্রিটিশ আমলে এই জমিদারি আরও ফুলে ফেঁপে উঠেছিল, তবে সেই সময় আশেপাশের অঞ্চলে ডাকাতি হতো অনেক। তাই হয়তো এই সমস্ত ধনসম্পদ লুকিয়ে রাখার ব্যবস্থা করেন রায় জমিদারেরা। আর কাগজটা পাওয়ার ঘটনাও আরও অদ্ভুত। এরই মধ্যে রামুদা চা নিয়ে এসে হাজির। ভদ্রলোক চায়ে চুমুক দিয়ে আবার বলা শুরু করলেন, হ্যাঁ, আমাদের দেবদত্ত বাবুর বাবা অর্থাৎ আগের রায়বাবুর প্রচুর বইয়ের শখ ছিল। আর জমিদার বাবুরও এই বয়সে এসে বই পড়ার নেশাটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। সেই বই ঘরের দেওয়ালে থাকতো অত্যন্ত পুরানো একটা ব্রিটিশ আমলের ঘড়ি। দিন কয়েক আগে হঠাৎ করেই দেবদত্ত বাবুর হাত থেকে ঘড়িটা পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সেই ঘড়ির এক স্থানে গুপ্ত কুঠুরি করে ভরা ছিল এই কাগজ।
আর কাগজটায় শিলমোহর মারা রয়েছে খোদ দেবদত্ত বাবুর পিতামহের। তাই সেই কাগজের লেখা পড়েই হয়তো সহজেই আন্দাজ করা যায় এই গুপ্তধনের কথা। আর সেই গুপ্তধন উদ্ধার করার জন্য জমিদার বাবু আপনাদের আমাদপুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। রুদ্রদা এবার হেসে বলল, জমিদারবাবুর আদেশ বলে কথা, যেতে তো হবেই। আর গুপ্তধন উদ্ধারের কেস যখন, এটাই যেন আমি এখন থেকে উত্তেজনা অনুভব করছি। তবে আজ যাওয়া সম্ভব নয়, আপনি আজ ফিরে যান। আর জমিদারবাবুকে বলে দিন আমরা পরশু দিন আসছি আমাদপুর। আপনার জন্য গাড়ি কি আমি পাঠিয়ে দেব সেই দিন? রুদ্রদা হেসে বলল, না না, সেই কষ্ট করতে হবে না, আমার নিজের গাড়ি আছে, ওটা করেই চলে যাব, কোনো অসুবিধা হবে না। আর আমার সাথে আমার দিদি আর অনিও যাবে কিন্তু। ঠিক আছে রুদ্রবাবু, আজ তাহলে উঠি। সবটা তো শুনলেন, আপনি তাড়াতাড়ি আসুন। আর এই হেয়ালি কাগজটা আপনি রাখতে পারেন, যদি সেটা কোনো কাজে আসে। না না, তার দরকার নেই। হেয়ালির ছড়াটা আমার ভালো মতোই মনে আছে, কোনো দরকার নেই, ওটা আপনাদের কাছেই সযত্নে রাখুন। ভদ্রলোক নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আর সঙ্গে সঙ্গে মোটা ইঞ্জিনের গাড়িটার শব্দ পাড়া কাঁপিয়ে বেরিয়ে গেল। অবন্তীদি রুদ্রদাকে জিজ্ঞেস করল, তা রুদ্র, ওই হেয়ালিটার কাগজে কি লেখা ছিল সেটা তো আমাদের জানাই হলো না। রুদ্রদা একটা হাই তুলে বলল, দুপুরে খেয়ে দিয়ে উঠে ডায়েরিতে লিখে রাখবো, তখন এসে দেখে নিস। আর 3-4 দিনের মতন হালকা জামা কাপড় নিয়ে নিস, পরশু দিনই আমরা বেরোচ্ছি। তবে এইবার গাড়ি ড্রাইভ করব আমি। পরশুদিন সোমবার আমরা আর দেরি করিনি, একদম সকাল সকালই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদপুরের উদ্দেশ্যে। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেলা ওই 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম মেমারির কাছে। তারপর পথের লোকজনকে জিজ্ঞেস করাতেই দেবদত্ত রায়ের জমিদার বাড়ি খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি। আশেপাশের সাধারণ গ্রামবাসীদের কাছে উনি যে কতটা সম্মানীয় ব্যক্তি তা লোকেদের আচরণে স্পষ্ট। একটুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম বিশাল আকৃতির দোতলা একটা বাড়ির গেটে। গেট বললে ভুল হবে, এই যে সিংহ দরজা বলা চলে, কারণ গেটের 2 ধারে থামে বড় বড় 2টি সিংহের মূর্তি খোদাই করা, তা চোখে পড়ল। আর সেইখান দিয়ে সামনের একটা ছোট্ট বাগান পেরিয়ে সামনে চোখে পড়ল নুড়ি পাথর বেছানো পথ। বাড়ির নিচে 2টো গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখলাম। একটা আমাদের আগে দেখা পুরনো দিনের গাড়িটা। একজন দারোয়ান জাতীয় লোক বাইরের আমাদের দরজা দেখিয়ে দিল। দরজা পেরিয়ে আমাদের অভ্যর্থনা করলেন নিবারণবাবু। আসুন আসুন রুদ্রবাবু, পথে আসতে আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি। বসুন বসুন, আমি কিছু জল খাবার দেওয়ার কথা বলি, আপনারা ততক্ষণে জিরিয়ে নিন। তার কোনো দরকার নেই নিবারণবাবু, আমরা এই রাস্তায় একটা ধাবায় হালকা খাবার খেয়েছি, তাই আমাদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে আমি যে কাজের জন্য এখানে এসেছি, অর্থাৎ দেবদত্তবাবুর সাথে আগে দেখা করতে চাই। অবশ্যই, রায়বাবু হয়তো এখন লাইব্রেরি ঘরেই আছেন আশা করি। আপনারা আসুন। বাড়িটার চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেওয়ালে হরিণের শিংও যেন চোখে পড়ল। আপাত দৃষ্টিতে যা দেখলাম বলা যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনো অবস্থাপন্ন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা প্রবেশ করলাম একটা বড় ধরনের ঘরে। সে ঘরের চারিদিকে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য বই, আর তার মধ্যেই একটি বড় রাজকীয় কাঠের চেয়ারে মাথা হেলিয়ে বসে বই পড়ছেন একজন মানুষ। দেখে যা বুঝতে পারলুম বয়স তার প্রায় 55-র কাছাকাছি। মাথার বেশিরভাগ চুলই সাদা। কম বয়সে যে দারুণ স্বাস্থ্য ছিল ভদ্রলোকের তাহার বলে দিতে হয় না। আমরা আসছি দেখেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বললেন, তুমি আশা করি রুদ্র, তোমার যে এতটা কম বয়স হবে এটা ধারণা করতে পারিনি। খবরের কাগজে তোমার বুদ্ধির প্রশংসা আমি পেয়েছি। সে যাই হোক, নিবারণ সবটা তোমাকে বলেছে মনে হয়। রুদ্রদা হেসে বলল, হ্যাঁ, উনি সবটা বলেছেন ঠিকই, তবে আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলো জানতে পারলে আমার একটু সুবিধা হবে। অবশ্যই, তুমি যা জানার সবটা জিজ্ঞেস করো। প্রথমে আমি একটু এই ঘড়িটা দেখতে চাই, যার থেকে এই কাগজটা উদ্ধার হয়েছিল। ভদ্রলোক আঙুল দেখিয়ে দিলেন পাশের একটা তাকের দিকে। সেখানে শোভা পাচ্ছে পুরনো দিনের একটা মস্ত ঘড়ি, তবে সেটার কাঁচটা নেই।
কয়েকদিন আগেই যে এটা ভেঙে গিয়েছিল সেটা স্পষ্ট হলো। রুদ্রদা এগিয়ে গেল সেই দিকেই, তারপর ঘড়িটা হাতে তুলে নিল। প্রায় 1 মিনিট ওটা এটা নাড়াচাড়া করতে করতে সামনে এনে বলল, এই কুঠুরিটার ভিতরে ছিল কাগজটা আশা করি। এক্সিলেন্ট, ঠিক ধরেছ। সহজে সাধারণ মানুষের চোখে ঘড়ির এই গুপ্ত জায়গাটা ধরা পড়বে না। তবে তুমি বার করেছো, তার মানে তোমার বুদ্ধি আছে। রুদ্রদা ওটা যথাস্থানে রাখতে রাখতে বলল, এই ঘড়িটা আগে কোনো দিন। কথা শেষ না করতে দিয়েই দেবদত্তবাবু বললেন, এই ঘড়িটা আমাদের ঠাকুরদার আমল থেকেই বলতে পারো। এই প্রায় 100 বছরও পুরনো হবে ঘড়িটা। আগে এটা পুরনো বাড়িতে ছিল, এখন এখানে শোভা পায়। তবে এটাই যে কোনোদিন কোনো এইরকম ফিকে হয়ে যাওয়া একটা কাগজ পাওয়া যাবে, সেটা আমরা কেউই জানতাম না। সে না হয় হলো, তবে আপনি শুনলাম গুপ্তধন উদ্ধার করার জন্য পুরনো জমিদার বাড়িতে কয়েকদিন ভালো মতন খোঁজ করছিলেন। তবে আশা করা যায় ওখানে জঙ্গল একটু পরিষ্কার করে রেখেছেন, তাই তো? তা যদি হয় আমাদের কাজে সুবিধা হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছ। আমার বয়স হয়েছে, তাই নিবারণী ওখানে চারিপাশটা খুঁজে দেখতে গিয়েছিল, তবে সে কিছু পায়নি। তার মানে আপনার এই গুপ্তধন খোঁজার কথা গ্রামের মানুষ বা বাইরের লোক জানেন বলছেন। এটা তো ভালো কথা নয় দেবদত্তবাবু। না না, অত কাঁচা কাজ আমি করি না। ওই হেঁয়ালির ব্যাপারটা জানি শুধু আমি আর নিবারণ। যারা ওখানে কাজ করেছে তারা ভাবছে হয়তো পুরনো জমিদার বাড়িটা ঠিক করার জন্য ওইসব জঙ্গল টঙ্গল সাফ করা হচ্ছে। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। তবে তোমার যদি লোক লাগে, তোমার সাথে অবশ্যই কেউ না কেউ যাবে। রুদ্রদা উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। দেবদত্তবাবু হাঁক দিলেন, নিবারণ, কোথায় গেলে? আচ্ছা, নিবারণবাবু দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন না তো? কারণ দেবদত্তবাবু ডাকার সাথে সাথে তিনি তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলেন। লোকটার কি আড়ি পাতার স্বভাব আছে নাকি? আগের দিন তো দেখে এমন কিছু মনে হয়নি। রুদ্রদাও ব্যাপারটা লক্ষ্য করেছে আশা করি। নিবারণ, রুদ্র যেন কোনো কিছুতেই কোনো অসুবিধা না হয়। এই পুরনো জমিদার বাড়িতে ওকে সমস্ত রকম সাহায্য করার লোক কিন্তু দেবে তুমি। আর খাওয়া দাওয়ার সমস্যা যেন না হয়, সেটা তদারকির দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিলাম। আমরা বেরিয়ে যেতেই দেবদত্তবাবু নিজের হাতে ধরা বইটা আবার পড়া শুরু করলেন। সময় মতো আমাদের দুপুরের খাবার ডাক পড়ল। সেই খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন, তা দেখে তো আমি অবাক হয়ে গেছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরও 3 রকম ভাজা, কাতলা মাছ আর কালিয়া, চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস আর মিষ্টি, চাটনি পাঁপড়, ওই সবই আছে। খাবার টেবিলে আমরা উঠে যেতে চাইলেও খাবার যেন ফুরোতে চায় না। আমাদের জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। দুপুরে একটু রুদ্রদা শুয়েছিল। আমি তখন ওকে বললাম, আচ্ছা রুদ্রদা, তুমি তো আমাদের এই কাগজের চিরকুটে যেটা লেখা ছিল সেটাই দেখাওনি। আমার খুব জানতে ইচ্ছে করছে যে ওটাই কি লেখা ছিল, জানো তো? রুদ্রদা খালি পাশে রাখা ডায়েরিটা আমার হাতে তুলে দিয়ে আবার অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আমি দেখলাম ডায়েরির সেই পাতায় কালো কালির অক্ষরে লেখা আছে, রাবণ রাজা পুজিতেন যারে, ভুজঙ্গ ভূষণ উগ্র চরাচরে, সময়ের কল সঠিক হতে দ্বার খোলে তারই কোলে, লক্ষণ উদ্ধারের পরাক্রম নাহি যায় বৃথা, সামন্ত রাজার রাশি লাভ লুকোনো আছে সেথা, যুদ্ধের দামামা বাজিলে তুরঙ্গ ছুটিবে 2 ঘর, সেইখানিতে পাইলেই পাইতে পারো সামন্ত রাজার ধন। হেয়ালিটা দেখা মাত্র আমার মাথায় কিছুই ঢুকলো না, তবে বুঝলুম এই ধাঁধার উত্তর খোঁজা এত সহজ নয়। রুদ্রদা শুয়ে থাকলেও হয়তো ওর মাথায় চলেছে এই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা। তাহলে রুদ্রদা এখন কি করবে ঠিক করলে? ধাঁধার কোনো কিছুই তো আমার মাথায় ঢুকছে না। তোকে কিছু মাথা খাটাতে হবে না অনি, এখন যা করার আমাকেই করতে হবে। এতক্ষণ চুপচাপ বসেছিল, এবারও বলে উঠল, আমার মনে হয় আমাদের ওই পুরনো জমিদার বাড়িটায় আগে যাওয়া উচিত। ওখানেই হয়তো আমরা কোনো সূত্র পেয়ে যাব। হ্যাঁ, আপাতত তথ্য যখন নেই তাহলে আগে বাড়িটা ঘুরেই আসা যাক। রোদটা একটু পড়তে দে, বিকেল বিকেল আমরা ওই দিকে যাব। ওসব ছাড়ো রুদ্রদা, তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছো যে নিবারণ বাবু কিন্তু আমাদের উপর নজর রাখছিল?
ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি, তবে এখানে এত বড় একটা গুপ্তধনের ব্যাপার তো একটা লোভের জায়গা থাকতেই পারে। তাই এখানে অন্ধের মতো কাউকে বিশ্বাস করলেও চলবে না। বিকেলে রোদটা একটু পড়তেই 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে। নিবারণবাবু আমাদের সাথে যেতে চেয়েছিলেন, কিন্তু রুদ্রদা ওকে বলল, আপনাদের পুরনো জমিদার বাড়ির কথা আশা করি সবাই জানে, তাই আর আপনাকে কষ্ট করতে হবে না। আমরা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতে করতে পৌঁছে যাব ঠিকই। নিবারণবাবু তখন আর কোনো কথা বলেননি। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সেখানেই অল্প জঙ্গলাকীর্ণ একটি জায়গা দেখতে পেলাম আমরা। আর সেই জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন এক বড় ধরনের জীর্ণ বাড়ি। বাড়ি বলা ভুল হবে, কারণ এটার মধ্যে মানুষের তো বসবাস নেই। শুধু আছে বড় বড় ভেঙে পড়া দেওয়াল ও জংলি লতানো গাছের বারবারন্ত। বাড়িটার চারিদিকে একটা অদ্ভুত পুরনো গন্ধ ছড়িয়ে আছে। জায়গায় জায়গায় দেওয়াল ভেঙে পড়লেও তাতে খোদাই করা নকশাগুলো অত্যন্ত সুস্পষ্ট। প্রকৃতির নিয়মে সেই সমস্ত দেওয়ালের নকশা ক্ষয়প্রাপ্ত হওয়ার দরুন অতটা এখন বোঝা যাচ্ছে না। আর বাড়িটায় যে প্রায় 50 উপর ঘর হবে সেটা সহজেই চোখে পড়ে। আর বাড়িটার সামনের 2 দিকে 7টা ও অপর দিকে আরও 7টা মস্ত বড় বড় থাম চোখে পড়ে। আর এই থামগুলোর জন্যই বাড়িটা হয়তো এতকাল দাঁড়িয়ে আছে। রুদ্রদা এগিয়ে গেল থামগুলোর দিকে। ওর সন্ধানী চোখে হয়তো কিছু ধরা পড়েছে। আমরাও পেছন পেছন এগিয়ে গেলাম। প্রতিটা থামের গায়ে খোদাই করা রয়েছে কোনো না কোনো নকশার চিত্র। আর প্রতিটি নকশা যে কোনো না কোনো ঘটনার উপর ভর করে তৈরি সেটা সহজেই বোঝা যায়। রুদ্রদা বলল, বাড়ির বয়স কত বলে মনে হচ্ছে তোর রনি? আমি একটু ইতস্তত করে বললাম, কত আর হবে, দেবদত্তবাবু নিজেই তো বললেন 200 বছর হবে। না রে অনি, ওই ফলকটা দেখ ভালো করে, ওখানে কি লেখা আছে দেখ। তাই তো, ফলকটা এমনভাবে ভেঙে মাটির সাথে মিশে গেছে তা যেন আর দেখাই যায় না। আর তার উপর জন্মেছে বহু গাছগাছড়ার ও বুনো ফুলের গাছ। তবুও তাতে অস্পষ্ট লেখা যেটা ফুটে উঠেছে তা হলো 1773। তার মানে সত্যি এটা এত বছরের পুরনো বাড়ি। রুদ্রদা বলল, বেশি ভিতরে যাস না অনি, আজ এমনিতেই বেলা পড়ে আসছে, আর একটু হলে অন্ধকার নামবে। সাপখোপ থাকলে আশ্চর্য হব না, তাই আজ বাইরে দিয়ে দেখ, কাল তৈরি হয়ে আসবো। রুদ্রদা ঘুরে ঘুরে আজ পুরো বাড়িটাই ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলো। ও এবার দেখলাম এগিয়ে গেল পরপর দাঁড়ানো সারি সারি থামগুলোর দিকে। তারপর মনোযোগ দিয়ে সেইগুলোই দেখতে থাকলো। কি আর করব, আমি আর অবন্তীদি পরন্ত বিকেলে এত বড় বাড়িটার চারিপাশটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। হঠাৎ রুদ্রদাকে দেখলাম একটা থামের উপর ঘুষি মেরে রাগী স্বরে বলল, আজ ক্যামেরাটা আনলাম না, তাহলে আজ রাতেই নকশাগুলো মন দিয়ে দেখতে পারতাম। আমি জানি রুদ্রদা ওর নিকন লেন্সটা আর ক্যামেরা সবসময় ব্যাগে রাখে, কাল হয়তো ওটা দরকার লাগতে পারে। ও এবার এগিয়ে এসে আমাদের দিকে তাকিয়ে বলল, চল ফেরা যাক এবার, কাল সকাল সকাল চলে আসবো। আমরাও এগিয়ে গেলাম বাড়িটাকে পেছনে ফেলে। যাওয়ার সময় হঠাৎ আমি নেমে আসা সন্ধ্যার আবছা আলোতে যেন দেখলাম বাড়ির উপরে দোতলার ভেঙে পড়া বারান্দায় যেন একটা কালো আচ্ছা অবয়ব দাঁড়িয়ে আছে। আর সেই অবয়বের দৃষ্টি যেন আমাদের দিকে নিবদ্ধ। আমি তৎক্ষণাৎ রুদ্রদাকে বলতে যাব, ছায়ামূর্তিটা যেন সেখান থেকে সরে পড়ল। আমি কথাটা বলতেই অবন্তী দিয়ে হেসে বলল, এত বছরের পুরনো বাড়ি বুঝলি, ভূত বাবাজিরা থাকলে অবাক হব না। তবে কাল তো দিনের বেলা আসছি, উপরের দোতলার দিকেও যাওয়া হবে আশা করি। সময়ের কল সঠিক হতে দ্বার খোলে তারই কোলে। অর্থাৎ এখানে ঘড়ির পেছনের গোপন কুঠুরের দ্বার খুলে এই হেঁয়ালি আবিষ্কারের কথা বলা হয়েছে। তবে তার কোলে বলতে কার কোলে বলা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। আর থামের গায়ে যে নকশাগুলো দেখলাম তাতে তো অনেক কটায় যুদ্ধের ছবিও খোদাই করা আছে। এখানে রামায়ণের যুদ্ধের কথা বলা হয়নি তো? রাবণ রাজা তা না হলে উল্লেখ হবে কেন? সে যাই হোক, আমরা সেদিন দেবদত্তবাবুর বাড়ি পৌঁছে লাইব্রেরি ঘরেই কিছুক্ষণ ছিলাম। রুদ্রদার সাথে ওনার কথাও হলো অনেক দেখলাম। আমি তখন ওনার অত বইয়ের ভিড়ে একটা বই নিয়ে পড়ছিলাম। এই লাইব্রেরির বেশিরভাগ বই বলতে গেলে ইতিহাসের ওপর, তাই ওই রকমই একটা বই পড়ছিলাম আমি। রাতে খাওয়ার পর রুদ্রদাকে ঘরে অনেকক্ষণ পায়চারি করতে দেখেছিলাম, অর্থাৎ ও কিছু একটা ভাবছে। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন প্রায় 8টা বেজে গেছে।
আমি দেখলাম রুদ্রদা ততক্ষণে তৈরি হয়ে ওর ক্যামেরাটা নিয়ে খুটখাট করছে আর অবন্তীদি ব্রাশ করছে সোফায় বসে। আমি ঘুম জড়ানো চোখে জিজ্ঞাসা করলাম, রুদ্রদা তুমি তো দেখছি তৈরি, উঠলে কখন? সে উঠেছি 5টায়, ছাদে গিয়ে যোগব্যায়াম সারলাম, মেডিটেশন করলাম, তারপর ক্যামেরাটা নিয়ে বসলাম। আর ওই রহস্যের লাইনগুলো নিয়ে আর কিছু বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম, কিন্তু সম্ভাবনা দুটোর। প্রথমত, রাবণ রাজা পূজিতেন যারে, যদি এখানে আমাদের মহাভারতে রাবণের কথা বলা হয় তবে কিন্তু দেবাদিদেব মহাদেবের সবথেকে বড় ভক্ত ছিলেন স্বয়ং রাবণ রাজা। আর অন্যদিকে তিনি বসন্তকালে চৈত্র মাসে দেবী পার্বতীকে পুজো করে সন্তুষ্ট করেন। তাহলে এখনও আমরা বুঝতে পারছি না এখানে কোন দেবতার কথা বলা হচ্ছে। তবে জমিদার বাড়িতে যে তার হদিশ আমরা পাবো, আমার মন সেটাই বলছে। আরে বুঝলাম, তাহলে সকালের খাবারটা খেয়েই বেরিয়ে পড়ি চলো। সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন পৌঁছলাম, আকাশে তখন কড়া রোদ ঝকঝক করছে, কিন্তু বাড়িটার আশেপাশে জঙ্গল হওয়ায় অতটা গরম গরম মনে হচ্ছে না। আমরা আজ আর অপেক্ষা না করে এগিয়ে গেলাম বাড়িটার ঠিক পেছন দিক বরাবর। আমরা এগোচ্ছি সামনের ঝোপঝাড়টা পেরিয়ে। এদিকে যে একদমই মানুষের পায়ের ছাপ বহু বছর পরেনি তা অত্যন্ত স্পষ্ট। রুদ্রদা ছিল সব থেকে আগে, আর ওর পিছন পিছনে আমরা দুজন। হঠাৎ করে রুদ্রদা সামনে না গিয়ে একটু থেমে গেল। ওর পাটা যেন কোনো একটা অজ্ঞাত কিছু দেখার সাথে সাথেই স্তব্ধ হয়ে গেল। ঠিক এমন সময় একটু গাছ থেকে ভেসে এলো সাপের ফসফস করে ফনা তুলে দাঁড়াবার শব্দ। রুদ্রদা আমাদের দিকে তাকিয়ে নিজের মুখের কাছে হাতের আঙুলটা এনে দেখালো, মানে চুপ। আমি জানি ওর নিজের স্নায়ুর উপর অত্যন্ত আধিপত্য আছে, তবে ওইরকম একটা বিষধর জীব সামনে থাকলে যে কারো ভয়ে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। সাপটা দেখলাম রুদ্রদার অনেকটা কাছে এসে পড়েছে, আর ফনা তুলে মাথা উঁচিয়ে আছে জীবটা। যে কোনো সময় কিছু একটা বিপদ ঘটে যেতে পারে। আমি দেখলাম পেছনে অবন্তীদি, একেবারে ভয়ে জড়সড়। ওর বোধ করি নড়াচড়ার ক্ষমতাও নেই। আমি জানি রুদ্রদা এমনিতেই কোনো প্রাণীর হত্যার পক্ষে নেই। ওর পকেটে পিস্তল আছে, তবে আশা করি ওর সেটা ব্যবহার করার দরকার পড়বে না। সাপটার দিক থেকে এবার ফোঁস করে আবার শব্দ হতেই রুদ্রদা ওর পায়ের বুটের সামনেটা সাপটার দিকে এগিয়ে দিল। তারপর অদ্ভুতভাবে হালকা হালকা করে নাড়তে লাগলো। আর তার থেকে অদ্ভুত ঘটনা হলো, বুটটা যেদিকে নাড়া হচ্ছে সাপটাও সেই দিকেই তার মাথাটা নিচু করে এগিয়ে আসছে। তবে এমন সময় হঠাৎ করেই সাপটা জানি না কেন ফনাটা নামিয়ে আনল। রুদ্রদা আমাদের নিজেদের একটুও না নড়ে এক স্থানে শুধু দাঁড়াতে ইশারা করলো। আমরা তিনজনেই দেখলাম ওই বিষধর জীবটা পাশ কাটিয়ে এগিয়ে গেল পেছনের দিকের একটা ঝোপের দিকে। গরমে না তখনও ভয়ে আমাদের মাথার উপর দিয়ে নামছে ঘামের স্রোত। রুদ্রদা ভাঙা গলায় বলল, যেটা দেখলি একটা জাত গোখরো, ভাগ্য ভালো এগোনোর আগে চোখে পড়েছিল। সাবধানে পা ফেলে এগোতে হবে এবার। চল এগোনো যাক। আমরা আরেকটু এগোতে না এগোতেই অবন্তীদি হঠাৎ করে যেন চিৎকার করে বলল, ওটা কে রুদ্র? ওদিকে তাকাতেই চোখে পড়ছে যেটা, সেটা দেখে আমরা তো থ হয়ে গেছি, কারণ জঙ্গলের মধ্যে প্রায় ঢেকে যাওয়া একটা পুরনো ভগ্নপ্রায় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওদিকে তাকিয়ে রুদ্রদা বলে উঠল, ও মাই গড, উপরের চূড়ার ভাঙা অংশটা লক্ষ্য কর ভালো করে। তার মানে আমার সন্দেহটা ঠিকই দাঁড়াচ্ছে। এগিয়ে দেখা যাক। আমরা ঝোপঝাড় সরিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল মন্দিরের চাতালটা। বেশি বড়ও না, ছোট ধরনের, কিন্তু পোড়া মাটির কাজ করা মন্দির। যদিও বেশিরভাগ স্থান এখন ক্ষয়প্রাপ্ত, তবে একটা কাঠের পুরনো দরজা খুলে আমরা প্রবেশ করলাম সেটার ভেতরে। কিন্তু যেটা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমরা। মন্দিরের ঠিক মধ্যিখানে অবস্থান করছেন কালো কোষ্ঠী পাথরের এক শিবলিঙ্গ, আর তার পাশেই রাখা রয়েছে একটা বড় ত্রিশূল। রুদ্রদার দিক থেকে বিড়বিড় করে ভেসে এলো একটা কথা, তার মানে রাবণ রাজা পূজিতেন যারে, অর্থাৎ এখানে দেবাদিদেব মহাদেবের কথা বলা হয়েছে। আর ভুজঙ্গভূষণ উগ্র চরাচরে, অর্থাৎ ভুজঙ্গভূষণ যে মহাদেবেরই আরেক নাম। দেবাদিদেবেরও 108তম শতনাম আছে, যার মধ্যে এটি অন্যতম। এটা আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল। আমি তৎক্ষণাৎ বললাম, আর উগ্র চরাচরটা? খুব সহজ। দেবাদিদেবের থেকে ভয়ানক রাগী আর উগ্র এই জগৎ সংসারে আর কোনো দেবতা ছিলেন না, তাই এখানে বলা ভুজঙ্গভূষণ উগ্র চরাচরে। আমরা মন্দিরের মধ্যে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখলাম সব কিছুই বলতে গেলে ফাঁকা। এই মন্দিরে গতকাল যে পুজো হয়নি তা স্পষ্ট, তবে দরজা বন্ধ থাকায় বেশি ধুলো বালি পড়েনি। আর একটা অদ্ভুত করা ব্যাপার লক্ষ্য করলাম,
পুরনো মন্দিরের মেঝেটায় কিন্তু বড় বড় কালো আর সাদা মার্বেল পাথরের কাজ করা। দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা দাবা খেলার বোর্ড এটা, আর ঠিক মাঝখানেই অবস্থান করছেন ওই শিবলিঙ্গ। আমরা তিনজনই এবার সেখানে প্রণাম সেরে নিয়ে মন্দিরের দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে আসলাম। রুদ্রদা বলল, চল বাইরের ওই থামগুলোর দিকে যাওয়া যাক। ওইগুলোর নকশা ছবিগুলো তুলে নিতে হবে আগে, তারপর বাড়ি ফিরে না হয় সবটা খুঁটিয়ে দেখা যাবে। আমি আর অবন্তীদি দুইজনেই বাইরের দালানের ওপর দাঁড়িয়ে বাড়িটার এদিক ওদিক দেখছিলাম আর গল্প করছিলাম। রুদ্রদা ওর মতো সুন্দর করে একটা একটা করে সব কটা থামের ছবি ওর ক্যামেরায় বন্দি করছিল। সব কটা থামের ছবি তোলা শেষ হতেই ও একটু বসলো চাতালের কাছে একটা বড় ধরনের ইটের উপর। তারপর সেখানে বসে পকেট থেকে বার করে আনলো একটা সিগারেট। তারপর সেই সিগারেটে একটা শুকটান দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, ওখানে যে কোনো একটি যুদ্ধের কথা বলা হয়েছে তা আমি নিশ্চিত। দাদার প্রথম দুটো লাইনের মানে এখন জলের মতন পরিষ্কার, তবে পরেরগুলো জানতে হলে এই যুদ্ধের সব কটা জানা দরকার, কারণ দেওয়ালের গায়ে অনেক কটা নকশাতেই যুদ্ধের ছবি আছে। অবন্তীদি হঠাৎ করেই আমাদের মধ্যে বলে উঠল, তাহলে আমাদের আগে ওই বিক্রমটা কে, আর ওই সামন্ত রাজাটাই বা কে? সবটা জানা দরকার। রুদ্রদার কথাগুলো যেন শুনেও না শোনার মতো উড়িয়ে দিয়ে বলল, এই ছবিগুলো বাড়ি ফেরার পথে ফটো ধুয়ে দেওয়ার দোকানে দিয়েই ফিরবো, তাহলে রাত হওয়ার আগে ছবিগুলো হাতে চলে আসবে আশা করি। চল আজ ওটা যাক, পেটে ছুঁচো ডন দিচ্ছে। আমরা বেরিয়ে যাব বলে ততক্ষণে সবে বাড়িটার ভাঙা গেটের দিকে এগোচ্ছি। ঠিক এমন সময় দূর থেকে তিনজন লোক আমাদের একদম সামনে এসে দাঁড়ালো। লোকগুলো দুজনই বেশ সন্ডা ধরনের, আর অপর একজন সাধারণ। তবে সে ব্যক্তিটির মুখের দিকে তাকালেই যেন মনে হয় সব থেকে নিকৃষ্টতম কাজগুলো যদি কেউ করে থাকে তবে এই করেছে। কেন জানি না লোকটাকে আমার ঠিক ভালো লাগলো না। হাতের 10টা আঙুলের মধ্যে 8টা সোনার আংটি চোখে পড়ল, আর গলায় একটি মোটা বিছা সোনার হার। সে মুখের কাছে একটা আলতো বদমাশি হাসি এনে বলল, তা রুদ্রশঙ্কর রায় দেখছি আমাদের গ্রামে। কি ব্যাপার বলুন তো? জমিদারবাবু গুপ্তধন উদ্ধারের জন্য আপনাকে ডেকে পাঠালেন নাকি? তা আপনার কথা শুনে তো মনে হচ্ছে গুপ্তধনের খবর যখন আপনার কানে পৌঁছে গেছে, তবে আপনিও সেটা খোঁজ করতে পারেন। তা আর কি করি রুদ্রবাবু, ভগবান পয়সা দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু যেটা দেয়নি সেটা হলো এই দিমাগটা। ওই ধাঁধাটা আমার কাছে আছে রুদ্রবাবু, তবে ওটার সমাধান আমার দ্বারা পসিবল হবে না। তাই আপনাকে আমি একটা অফার দিচ্ছি, এই গুপ্তধনটা আপনি আমাকে খুঁজে দিন, ওটার অর্ধেক আমি আপনাকে দিয়ে দেবো, আর খোঁজার জন্য যা টাকা চাইবেন তাই দেবো। তা আপনি কি রাজি রুদ্রবাবু? রুদ্রদা খালি হেসে বলল, আপনার পরিচয়টা পেলে ভালো হতো। লোকেই অদমকে রঘু সান্যাল বলেই চেনে, তবে আমার বাপের দেওয়া আরেকটা নামও আছে, তবে ওটা আমি মানি না। তাহলে রঘুবাবু কান খুলে শুনে রাখুন, এই গুপ্তধন আছে বা নেই তার কিছুই আমি জানি না, আর থাকলেও বা তার উপর অধিকার আছে শুধুমাত্র জমিদার পরিবারের, কারণ ওটা তাদের সম্পদ। আর টাকা দিয়ে যদি আপনি মনে করেন রুদ্রশঙ্কর রায়ের বুদ্ধি কিনতে পারবেন, আপনি ভুল করছেন। আজ আসি, অযথা আমাদের কাজে বিরক্ত করতে আসবেন না। রুদ্রদা আর আমরা পাশ কাটিয়ে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। শুধু আসার সময় লোকটার রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে যেন আমার ভয় হলো। লোকটার দিক থেকে বিড়বিড় করে একটা কথাও আমার কানে এলো, রুদ্রবাবু, আমাকে রিফিউজ করে আপনি ভালো করেননি, এর দাম আমি নেব। পথে আসার সময় রাস্তায় একটা ফটোর দোকান দেখে রুদ্রদা সেখানেই সবগুলো ফটো ধোয়াতে দিল। তারপর ফিরে এলাম আমরা, আর রাতের মধ্যে নেব সেটাও বলে দেওয়া হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অবন্তীদি দেখলাম একটু শুয়ে পড়ল। রুদ্রদা আমায় বলল, চলনি একটু দেবদত্তবাবু লাইব্রেরি থেকে ঢু মেরে আসি, ওখানে ইতিহাস বইগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে আমায়। আর একটা খটকা রয়েছে মনে, ওটা দেবদত্তবাবু ছাড়া কেউই পরিষ্কার করে বলতে পারবেন না। তোরা যা বাবা, আমার আর ভালো লাগছে না, আমি বরং একটু শুই। অগত্যা আমি আর রুদ্রদা উপরের লাইব্রেরির ঘরের দিকে এগিয়ে গেলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম আজও দেবদত্তবাবু একটা বই খুলে বসে আছেন। রুদ্রদা আসছে দেখে আমাদের দিকে তাকিয়ে বলল, আরে রুদ্রবাবু যে, আপনার ওই ধাঁধার উত্তর খোঁজা হলো? আর
আর কতটা দূর অগ্রসর হয়েছেন সেই গুপ্তধন খোঁজার দিকে, আর সেটা জানার জন্য আমি অপেক্ষা করে আছি। তবে একটা কথা, আপনাদের জমিদার বাড়িতে যে একটা মহাদেবের মন্দির আছে সেটা আমাকে আগে বলতে পারতেন। ওটা জানলে আমার কাজ অনেকটা সহজ হয়ে যেত। সে ব্যাপারে আমি বলতেই পারতাম, কিন্তু আমি ভাবলাম তুমি হয়তো নিজে বুদ্ধি খরচ করে পুরো ব্যাপারটা উদ্ধার করতে চাইছো। তবে আর কোনো সাহায্য লাগলে আমায় বলতে পারো। রুদ্রদা হেসে বলল, ঠিক আছে দেবদত্তবাবু, আমার মনে কিছু প্রশ্ন আছে, সেগুলো আগে করে নেওয়া দরকার বলে আমি মনে করি। হ্যাঁ বলো রুদ্র, কি জানতে চাও তুমি? প্রথমত, আপনাদের পুরনো জমিদার বাড়িতে কিছু নকশা আমি পেয়েছিলাম, আর সেটার মধ্যে অনেক যুদ্ধেরও নকশা ছিল। তার ব্যাপারে আপনি কি কিছু বলতে পারবেন? এটা কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ও আচ্ছা, তুমি হয়তো মনে হয় রাজা লক্ষণ সেনের কথা বলছো। রুদ্র, আসলে এই জমিদার বংশে শুরু হয়েছিল সেই আমলেই। তোমরা হয়তো জানো যে এই সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন, আর তিনি দিল্লি সালতানাতের মুসলিম শাসকদের আক্রমণের সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে তিনি তার রাজত্ব হারান। কিন্তু তার অধীনস্থ অনেক সামন্ত রাজা ছিল যারা তাকে সেই যুদ্ধে সাহায্য করেছিল। তার মধ্যে আমাদের পূর্বপুরুষও ছিলেন, আর এও আমরা শুনেছিলাম রাজা লক্ষণ সেনকে যুদ্ধের সময় আমাদের পূর্বপুরুষ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। তবে তার জন্য কৃতজ্ঞতা দরুন লক্ষণ সেন নিজে সেই সমস্ত রাজা অর্থাৎ আমার পূর্বপুরুষদের দেন একটি অত্যন্ত দামি একটি কিছু। পরে সেন বংশের পতন হলে সেই সামন্ত রাজা অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বিশাল ধন সম্পদ নিয়ে চলে আসেন এই বর্ধমানের কাছে। এই আমাদের আহমদপুরে প্রতিষ্ঠা হয় জমিদারি। তারপর বংশের পর বংশ আমরা আগলে রেখেছিলাম ওই জমিদারি আর সেই গুপ্তধনটা। সেটাই এতকাল ধরে আমাদের গুপ্তধন হিসাবে লুকিয়ে রাখা আছে এই বংশে। কিন্তু আমি জানি না যে জিনিসটা কি বা কোথায় তা লুকানো আছে। আমার পিতা বা পিতামহ কেউই সেই কথা বলে যাননি। তাই হয়তো সেই গুপ্তধন খোঁজার বা নিজে হাতে তা আগলে রাখার দায়িত্ব আমার, সেটাই আমি মনে করি। আশা করি তোমাকে আমি সবটা বোঝাতে পারলাম রুদ্র। এতগুলো কথা শুনে ততক্ষণে রুদ্রদার মুখে একটা হাসির ঝলক দেখতে পেলাম আমি। রুদ্রদা এবার বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত বড় ইতিহাসের কথাগুলো আপনি আমায় বললেন, এই ধাঁধার অনেকটি সমাধান আপনি এখন করে দিলেন। বাকিটা আমি চেষ্টা করছি খুঁজে বার করার। তবে একটা কাজ করুন, যদি আপনার কাছে সেন বংশের বা রাজা লক্ষণ সেনের কোনো বই থাকে আমায় দিতে পারবেন? তাতে আমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। অবশ্যই রুদ্র। বলে দেবদত্তবাবু দেখলাম এগিয়ে গেলেন বইয়ের তাকের দিকে। তারপর অনেক খুঁজে বার করে আনলেন একটা বই। সেটাই দেখলাম লেখা আছে সেন বংশের ইতিহাস। আমি আর রুদ্রদা উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বেরোতে যাব, তখনই হঠাৎ করে রুদ্রদার একটা কথা মাথায় এসে গেল। ও দাঁড়িয়ে বলল, আচ্ছা দেবদত্তবাবু, আপনি রঘু সান্যাল নামে কাউকে চেনেন? লোকটার সাথে আজ আমার আপনাদের পুরনো বাড়িটায় দেখা হলো। দেখে যা বুঝেছি লোকটা সুবিধের নয়। আচ্ছা, ওই লম্পটটার সাথে আপনার দেখা হয়েছে? কিন্তু সে যে কেন আমার পুরনো জমিদার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে তা আমি জানি না। হয়তো নিবারণ ওকেও গুপ্তধনের কথা কিছু বলেছে, আর সেটা পাওয়ার আশায়। রুদ্রদা অবাক হয়ে বলল, নিবারণ বাবু? হ্যাঁ রুদ্র, ওই হলো নিবারণের ছেলে। একেবারে বদমাইশ, লম্পট আর মস্তান। পলিটিক্স আর মস্তানি করে বেশ টাকাও করেছে শুনেছি। আমার কাছে এসেছিল ওই পুরনো জমিদারির বাড়িটা 1 কোটি টাকা দিয়ে কিনতে। সে সেইখানে নাকি বড় ফ্ল্যাট বাড়ি বানাতে চায়। আমি রাজি হইনি। নিবারণের মতন ভালো লোকের ছেলে যে এতটা লম্পট হতে পারে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেই দিন নিবারণের জন্য ওকে আমি ছেড়ে দিয়েছিলাম, নয়তো অমন ছেলেকে আমি পুলিশে দিতাম। ঠিক আছে, এটাই জানার ছিল। আমরা এখন আসি। আপনি উত্তেজিত হবেন না দেবদত্তবাবু। আমার মন বলছে আপনার গুপ্তধন আপনি খুব তাড়াতাড়ি হাতে পেতে চলেছেন। ঘরে রুদ্রদা খালি আমায় বলল, আমি পাশের ঘরে যাচ্ছি। আমায় এখন একদম বিরক্ত করবি না। কিছু প্রশ্ন মনের মধ্যে আছে, আর ধাঁধার সমাধান প্রায় হয়েই এসেছে। মাত্র 2 লাইনের সমাধান করলে আশা করছি সবটা শেষ হয়ে যাবে। আর আমার সন্দেহ যদি ঠিক হয়। কথাটা শেষ না করে রুদ্রদা পাশের ঘরে চলে গেল। আমি জানি ও যখন বলেছে ওকে বিরক্ত করে লাভ নেই, ও এখন ভাববে নিজেকে ডুবিয়ে দেবে অন্য এক জগতে, আর সেইখান দিয়ে উদ্ধার হয়ে আসবে সব প্রশ্নের উত্তর। খাওয়া দাওয়ার পর একটু শুতেই ঘুম চলে এলো চোখে। ঘুম যখন ভাঙলো তখন প্রায় সন্ধ্যা হতে চলল।
আমি উঠে রুদ্রদার ঘরে গিয়ে দেখি ও তখনও কিছু একটা ভাবছে আর পায়চারি করছে। আমি আরাম কেদারায় বসে বললাম, তাহলে এই ধাঁধাটা কতদূর সমাধান হলো রুদ্রদা? আর সারা দুপুর কি করছিলে? রুদ্রদা পাশের বইটার দিকে হাত দেখিয়ে বলল, হ্যাঁ, ধাঁধার সমাধান প্রায় হয়ে গেছেই বলতে পারিস। তবে কাল শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক আমার অনুমান সঠিক হবে কিনা। আর দুপুরে শুয়ে শুয়ে এই বইটাই পড়ছিলাম। দারুণ ইন্টারেস্টিং বই। সেন বংশের ইতিহাস নিয়ে অনেক কিছু জানলাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম যে এতদিন জানতাম না। তবে এখন আর কাজ নেই, তাই ধাঁধাটা একবার পুরোটা বল তো। আর তুই ধাঁধাটার সমাধান সূত্রে কি বুঝতে পারলি সবটা বল দেখি। আমি একটু মাথা নেড়ে বললাম, ওই তো তোমার প্রথম লাইনটা ছিল, রাবণ রাজা পূজিতেন যারে, ভুজঙ্গ ভূষণ উগ্র চরাচরে। মানে এখানে দেবাদিদেব মহাদেবের কথা বলা হয়েছে আর জমিদার বাড়ির সেই মন্দিরের কথা বলা হয়েছে। তারপর হ্যাঁ, দ্বিতীয় লাইনটা হলো, সময়ের কল সঠিক হতেই দ্বার খোলে তারই কোলে। মানে ঘড়ির মধ্যে লুকোনো সেই ধাঁধার চিরকুটটার কথা বলা হয়েছে এখানে। ভেরি গুড। তারপর তারপর আর কি, লক্ষণ উদ্ধারের পরাক্রম নাহি যায় বৃথা, সামন্ত রাজার রাশিলাভ লুকোনো আছে সেথা। মানে সামন্ত রাজা তিনি লক্ষণ সেনকে উদ্ধার করে যে গুপ্তধন বা মূল্যবান জিনিস পান সেটা এরকম ধাঁধার আকারে লুকিয়ে রাখেন কোথাও। আর যুদ্ধের দামামা বাজিলে তুরঙ্গ ছুটিবে 2 ঘর। মানে বুঝতে পারলি কিছু? আমি একটু ভেবে বললাম, না, তুরঙ্গ মানে তো ঘোড়া জানি, তবে এখানে আবার যুদ্ধ হবে কিভাবে, আর যুদ্ধের দামামাটাই বা বাজবে কিভাবে? কাল সব বুঝতে পারবি। চল এখন কিছু জিনিসপত্র তৈরি রাখতে বলি, কাল দরকার লাগবে। আর তোমার এই ফটোগুলো ধোয়াতে দিয়েছিলে, ওগুলো নিতে যাবে না? রুদ্রদা মাথা নেড়ে বলল, না, ফটোগুলোর আর দরকার নেই। সবটা এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। ওইগুলোই পরে বাড়ি ফেরার সময় নিয়ে যাব। কাল যে রহস্যের সমাধান হতে চলেছে আর সেই রহস্যময় গুপ্তধন যে কি সেটা দেখার জন্য রাতে উত্তেজনায় ভালো ঘুম হলো না আমার। পরের দিন সকাল সকাল উঠেই আমরা তৈরি হয়ে নিলাম। সাথে রুদ্রদা, দেবদত্তবাবু ও নিবারণবাবুকে আমাদের সাথে আসতে বললেন। আমরা এতক্ষণে দাঁড়িয়ে আছি প্রাচীন জীর্ণ জমিদার বাড়িটার ঠিক বাইরে। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু রুদ্রদার মুখে লেগে রয়েছে অদ্ভুত একটা হাসি। আর আমি জানি আজকের গল্পের নায়ক ওই। ও নিজের বুদ্ধি দিয়ে উদ্ধার করতে চলেছে রাজা লক্ষণ সেনের লুকোনো গুপ্তধন। আমরা আর কোনো কথা না বলে অনুসরণ করলাম রুদ্রদাকে। এবার রুদ্রদা এসে থামলো সেই শিব মন্দিরের কাছে। তারপর সবাইকে ভিতরে আসার অনুরোধ জানালো। দেবদত্তবাবুকে দেখলাম তিনি যেন নিচু হয়ে প্রণামও করে নিলেন তাদের কুলদেবতাকে। রুদ্রদা এবার মন্দিরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বলল, আপনাদের আর ধাঁধার মধ্যে রাখার ইচ্ছে আমার নেই। প্রথম আমি ভেবেছিলাম এখানে লক্ষণ সেনের সময়কার রাজরাজাদের যুদ্ধের কথা বলা হয়েছে। তবে পরে বুঝতে পারি এখানেও তো অবস্থান করছে একটা যুদ্ধের ময়দান। রুদ্রদার কথা শুনে আমরা তো অবাক। দেবদত্তবাবু বললেন, এটা তো একটা মন্দির রুদ্রবাবু, এখানে কিভাবে যুদ্ধ হতে পারে? এই যে অসম্ভব। কিছুই অসম্ভব নয় দেবদত্তবাবু। আপনি একবার নিচে তাকিয়ে দেখুন, ঘরের মেঝেটা যে মার্বেলের দ্বারা তৈরি, সেটার কিছুর সাথে মিল আছে কিনা। দেবদত্তবাবু আশা করি কিছু বুঝতে পারলেন না, তবে আমি বুঝতে পেরে গেছি এ তো আস্ত একটা দাবার বোর্ড। কারণ কালো সাদা মিলিয়ে মার্বেল পাথরের কাজ করা মেঝেতে চারিদিকে অবস্থান করছে 8-8টা করে ঘর, অর্থাৎ সব মিলিয়ে 64টা। রুদ্রদার মুখে তখন হাসি। সে বলল, বুঝতে পারলেন না দেবদত্তবাবু? দাবা খেলাও যে একটা যুদ্ধ। আর আপনার পূর্বপুরুষ এটাকেই ধাঁধার আকারে সাজিয়েছিলেন সেই গুপ্তধন লুকিয়ে রাখার জন্য। এমন সময় পেছন থেকে নিবারণবাবু বলে ওঠেন, গুপ্তধনটা তবে আছে কোথায়? রুদ্রদা হেসে বলল, তুরঙ্গ ছুটিবে 2 ঘর, সেইখানেতেই পাইলেও পাইতে পারো সামন্ত রাজার ধন। অর্থাৎ? বললেন দেবদত্তবাবু। রুদ্রদা এগিয়ে গেল পাশের দিক থেকে 2 পাশের ফাঁকা জায়গাগুলোতে, যেখানে দাবা খেলার সময় ঘোড়াদের অবস্থান। ও প্রথমে সেই জায়গার একটা কালো পাথরে একটু চেপে দেখল, তাতে তো কিছুই হলো না। তারপর ওই পাশের সাদা ঘরে আবার একবার চাপ দিয়ে দেখলো, তাতেও তো কিছু হলো না। ঠিক এমন সময় রুদ্রদা বলল, অনেকটা কাজ করতো, তুই ওই পাশের জায়গাটা দাঁড়া। আমি বললে আমার সাথে সাথেই চাপ দিবি মার্বেলের ওপর। রুদ্রদা ওর দিকের জায়গাটায় মার্বেলে চাপ দিতেই ওর বলা কথা মতো আমিও আমার দিকের জায়গাটায় চাপ দিলাম। আর সঙ্গে সঙ্গে যেন মনে হলো জায়গাটা একটু কেঁপে উঠল, আর মার্বেল পাথরটা একটু ভেতরের দিকে ঢুকে গেল।
আর তৎক্ষণাৎ একটা তীব্র ঘর ঘর শব্দ ছাপিয়ে গেল সমস্ত ঘর। আর আমরা অবাক হয়ে দেখলাম শিবলিঙ্গ এখন আর সেই মাঝখানে নেই, সেটা যেন হাত দুয়েক পিছিয়ে এসেছে। আর সেইখান থেকে বেরিয়ে আছে একটা বড় ধরনের সুড়ঙ্গ। রুদ্রদার মুখে তখন একটা হাসি। সে বলল, চলুন সবাই ভিতরে যাওয়া যাক, তবে আমার মনে একটা খটকা আছে, তাই সবাই হাতে টর্চ লাইট অন করে রাখুন। একটা সরু সিঁড়ির মতো অংশ বেয়ে আমরা নিচে নেমে এলাম একটা অন্ধকার ঘরের মধ্যে। চারিদিকে অবস্থান করছে শুধু ঘুটঘুটে অন্ধকার। ঘরটাও যে কতটা বড় সেটা ঠাওর হচ্ছে না। টর্চ লাইট জ্বালতেই নজরে এলো বড় বড় ধরনের মাটির নিচের শক্তপোক্ত কিছু দেওয়াল, আর প্রতিটি দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে কিছু না কিছু নকশা। রুদ্রদা দেখলাম অত্যন্ত সাবধানে পা ফেলে এগিয়ে চলল কোণের উত্তর দিকের দেওয়ালের দিকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে একটা ছোট ধরনের ধাতব সিন্ধু। আমরা সেই দিকে পা বাড়াবো, ঠিক এমন সময় নিবারণ বাবুর দিক থেকে ভেসে এলো একটা চিৎকার। ওই গুপ্তধন শুধু আমার। আমি কত কাল ধরে এটা পাবার জন্য কাজ করে চলেছি এই জমিদার বাড়িতে। এটা আমি কাউকে নিতে দেব না। সরে যান আপনারা সবাই। টর্চের আলোয় লোকটার মুখটা এখন বিভৎস দেখাচ্ছে। প্রচণ্ড রাগে যেন সে ফেটে পড়ছে। দেবদত্তবাবু বললেন, এ তুই কি বলছিস নিমখারাম? তোকে এতদিন ধরে পুষেছি এই দিন দেখার জন্য? এই গুপ্তধন শুধুমাত্র আমাদের বংশের, আর ওটা অন্য কারণ নয়। বংশের? আর বংশের যদি কেউ আর জীবিতই না থাকে তবে কি করবেন গুপ্তধন জমিদার মশাই? বলে লোকটা বদ্ধ উন্মাদের মতো এগিয়ে গেল বাক্সটার দিকে। তারপর বিকট ধাতব শব্দ তুলে খুলে ফেলল বাক্সের ডালাটা। আর খুলতেই যে দৃশ্যটা আমাদের সামনে ভেসে এলো সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কারণ লোহার বাক্সের মধ্যে দিয়ে উকি মারছে একটা বড় ধরনের বিষধর সাপ, আর সেটা এখন ফনা তুলে দাঁড়িয়েছে। প্রচণ্ড লোভে আর আক্রোশী নিবারণবাবু দেখলাম সাপটাকে সেখান দিয়ে হাত দিয়ে সরিয়ে দিতে গেলেন, আর সেই সাথে সাথেই ঘটে গেল একটা অঘটন। সাপটা সোজাসুজি ছোবল মারল নিবারণবাবুর ঠিক হাতের নিচের অংশে। লোকটা সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে শুয়ে পড়ল মাটিতে। এতগুলো ঘটনা এতটা তাড়াতাড়ি হলো যে তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু সাপটাকে এবার আমাদের থেকে দূরে একটা ছোট গর্তের মধ্যে দিয়ে গলে বেরিয়ে যেতে দেখলাম। রুদ্রদা নমস্কার করে বলল, জয় শিব শম্ভ। লোভের দ্বারা যে কেউ আপনাকে পেতে পারে না। আমরা এগিয়ে গেলাম সেই বাক্সটার দিকে, আর যেটা দেখলাম তাতে আমাদের চক্ষু চড়ক গাছ। কারণ বাক্সতে অবস্থান করছে দেবাদিদেব মহাদেবের এক হাত বড় একটি পুরো খাঁটি সোনার শিবলিঙ্গ, আর তাতে কারুকার্য রয়েছে নানা নাম না জানা অদ্ভুত পাথরে। আর সেই লিঙ্গের মাথায় অবস্থান করছে একটা অত্যন্ত দামি আর চকচকে একটি পাথর। সেটা যে হিরে ছাড়া কিছু হতে পারে না তার বলে দিতে হয় না। আমরা সেই অদ্ভুত সুন্দর দেবাদিদেব মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম করলাম। আমি বললাম, নিবারণবাবুকে কি হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যাবে? রুদ্রদা ওর নাড়ি চিপে দেখে বলল, ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরার কামড় এতটা ক্ষীণ হতে পারে না। ওনার শরীরে আর প্রাণ নেই। রুদ্রদা প্রণাম সেরে শিবলিঙ্গকে দেখিয়ে বললেন, নিন দেবদত্তবাবু, এটাই আপনাদের পরিবারের গুপ্তধন। এটাই হলো রাজা লক্ষণ সেনের সময়কার সেই সোনার শিবমূর্তি যা তিনি উপহার স্বরূপ তুলে দেন। আপনাদের পূর্বপুরুষ সামন্ত রাজার হাতে এটার উপর অধিকার আছে, শুধুমাত্র আপনার। এই মহাদেবের মূর্তি রাখার ক্ষমতা আর এটা রক্ষা করার ক্ষমতাও আমার নেই। এই লাশটা বার করার ব্যবস্থা করছি আমি, আর এই মূর্তি যেভাবে সুরক্ষিত ছিল সেইভাবেই আবার রেখে দেব। এই জিনিস বাইরে বেরোলে আরো লোভী মানুষের প্রাণ যাবে, আর আমি তা চাই না। তবে আমার কাছে এখানেই শেষ দেবদত্তবাবু। আপনার জন্য আমি মাথা কাটানোর একটা দুর্দান্ত সুযোগ পেলাম। অসংখ্য ধন্যবাদ। তারপর আর আমরা সেই আমাদপুরে একদিন ছিলাম। পরের দিনই আমরা গাড়ি করে ফিরে আসি কলকাতায়। তবে কিছুদিন পর দেবদত্তবাবুর থেকে আমাদের বাড়িতে একটি আসে ধন্যবাদ পত্র, আর তাতে যে পরিমাণ পারিশ্রমিক ছিল তাতে রুদ্রদার 2 মাসের বসে খাওয়ার খোরাক হয়ে যাবে। তবে তার থেকেও আশ্চর্য হই আমরা, কারণ প্রায় তার 1 সপ্তাহের মধ্যে খবরের কাগজে বের হয় একটা খবর। তাতে বড় বড় হেডলাইনে লেখা, জনৈক নেতা ও মস্তান রঘু সান্যালের আশ্চর্যজনক মৃত্যু সাপের কামড়ে এক প্রাচীন জমিদার বাড়িতে।
আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের লেখা রুদ্রদা সিরিজের রহস্য রোমাঞ্চ কাহিনী লক্ষণ সেনের গুপ্তধন রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন জানাতে ভুলবেন না কিন্তু।